আসছো সবাই? বুঝলাম না, এরকম করলে পড়ান যাবো রেগুলার না হইলে। ওয়ালাইকুম সালাম। একদিন বুঝলাম না, ওই দিন আসো নাই কেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখছো ভিডিও এটা? আচ্ছা, কালকে ওই দিন যে লাস্টে বুঝাইছিলাম, ওইটা কি বুঝছিলা? লাস্টে যে ম্যাথটা বুঝাইছিলাম, নেট প্রবলেমের জন্য বলছিলা যে বুঝো নাই। হ্যাঁ, হ্যাঁ। বাকিটা বুঝছো এটা? বুঝছো কিনা বাকিটা? না বুঝলে আমি বুঝাবো আবার। বুঝো নাই? কথা বলো না কেন? আহ, আচ্ছা, তাহলে বুঝলে আমরা বহির্বিভক্ত নিয়ে আলোচনা করবো এখন। দেখো, তাহলে এই ম্যাথটা করাইলাম না। তো দেখো, ধরো আমার কাছে একটা বিন্দু আছে, এ একটা বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। বি আর একটা বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো আমরা দেখছিলাম যে অন্তর বিভক্তকারী বিন্দু এ আর বি এর সংযোজক সরল রেখার ভিতরে অবস্থান করে। বহির্বিভক্তকারী বিন্দু এ আর বি এর সংযোজক সরল রেখার বাইরে অবস্থান করবে। বুঝছো কিনা? যে অন্তর্বিভক্তকারী বিন্দু দুইটা বিন্দুর সংযোজক সরল রেখার ভিতরে অবস্থান করে, আর বহির্বিভক্তকারী বিন্দু দুইটা বিন্দুর সংযোজক সরল রেখার বাইরে অবস্থান করে। বুঝা গেছে? তা আমি ধরে নিলাম যে এই সরলরেখার বাইরের একটা বিন্দু হচ্ছে সি, যে সি বিন্দুটা আমার এ বি রেখাকে কি করছে? বহির্বিভক্ত করছে। আমরা যখন অন্তর্বিভক্ত দেখছিলাম, তখন অন্তর্বিভক্তকারী বিন্দুটা এ আর বি এর সংযোজক সরলরেখার ভিতরে ছিল, আর বহির্বিভক্তকারী রেখা হচ্ছে এ আর বি এর সংযোজক সরলরেখার বাইরে অবস্থান করবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যে বিন্দুটা আমার অন্তর্বিভক্ত করবে অথবা বহির্বিভক্ত করবে, ওই বিন্দুটাকে অনুপাতে কমন রাখবো। কিভাবে? ধরো, এই সি বিন্দুটা এ বি রেখাটাকে এসি অনুপাত বিসিতে বহির্বিভক্ত করছে। বুঝা গেছে? আমার যদি অন্তর্বিভক্ত হইতো, খেয়াল করো,
এটা ধরো আমার এ বিন্দু, এটা হচ্ছে ধরো আমার বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দুটা হচ্ছে আমার অন্তর্বিভক্তকারী বিন্দু। তো যে বিন্দুটা অন্তর্বিভক্ত করবে সেই বিন্দুটাকে আমি অনুপাতে কমন রাখবো। যেমন এখানে সি বিন্দুটা এ বি রেখাটাকে বহির্বিভক্ত করছে, আর এখানে সি বিন্দুটা এ বি রেখাটাকে অন্তর্বিভক্ত করছে। যখনই আমরা কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে অথবা কত অনুপাতে বহির্বিভক্ত করছে সেটা বের করতে চাইব, তখন অন্তর্বিভক্তকারী বিন্দুটাকে কমন রাখবো। যেমন এক্ষেত্রে যদি আমরা বলি সি বিন্দুটা এ বি রেখাটাকে এসি অনুপাত বিসিতে অন্তর্বিভক্ত করছে, বুঝছো কি না? অর্থাৎ যে বিন্দুটা আমার অন্তর্বিভক্তকারী বিন্দু অথবা যে বিন্দুটা আমার বহির্বিভক্তকারী বিন্দু সেই বিন্দুটা কমন থাকবে। দেখো এসি অনুপাত বিসি, এখানেও সি আছে এখানেও সি আছে, বুঝছো কিনা? দেখো তাহলে আমি ধরে নিই, হ্যাঁ বুঝো নাই? বুঝো নাই কেউ? আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এসি অনুপাত বিসি হচ্ছে m/n, আমরা ধরে নিলাম আর কি m অনুপাত n ধরে নিলাম। তাহলে এসি কতটুকু? এতটুকু, এটা আমি m ধরছি, আর বিসি কতটুকু? এটাকে আমরা n ধরছি। তাহলে আমরা সি হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দু, যেটার স্থানাঙ্ককে আমি x, y ধরে নিলাম। তাহলে বহির্বিভক্তকারী বিন্দুর ভুজ হচ্ছে x, বহির্বিভক্তকারী বিন্দুর কোটি হচ্ছে y। তাহলে x = হবে, উপরে অনুপাতগুলো আমরা বিয়োগ দিয়ে লিখব, নিচেও অনুপাতগুলো বিয়োগ দিয়ে লিখব। অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা অনুপাতগুলো উপরেও যোগ করছিলাম নিচেও যোগ করছিলাম, কিন্তু বহির্বিভক্তের ক্ষেত্রে অনুপাতগুলো আমরা ইয়া করব, বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা উপরে বিয়োগ দিয়ে লিখব, নিচেও কি দিয়ে লিখব? বিয়োগ দিয়ে লিখব। এরপরে খেয়াল করো, এম কার সাথে লাগানো আছে? এর সাথে লাগানো। তাহলে এম এর সাথে গুণ হবে বি এর স্থানাঙ্ক, বি এর এক্স এর স্থানাঙ্ক। এন কার সাথে লাগানো আছে? লাগানো আছে বি এর সাথে, তাহলে এন এর সাথে গুণ দিব এর এক্স এর স্থানাঙ্ক। বুঝছো কিনা? দেখো অনুরূপভাবে যদি আমরা y = লিখতে চাই, তাহলে অনুপাতগুলা বিয়োগ দিয়ে আমরা উপরেও লিখব নিচেও লিখব। তারপরে এম কার সাথে লাগানো আছে? লাগানো আছে এর সাথে, তাহলে আমরা গুণ দিব বি এর স্থানাঙ্ক দিয়ে, বি এর y এর স্থানাঙ্ক দিয়ে। এন লাগানো আছে হচ্ছে বি এর সাথে, গুণ দিব এর y এর স্থানাঙ্ক দিয়ে। বুঝছো কিনা? দেখো বুঝছো এটা? এখন একটা কথা হচ্ছে যে এখন দেখো তো, এই বহির্বিভক্তকারী বিন্দু সিটাকে আমি এই পাশে নিছি, কেউ তো চাইলে বহির্বিভক্তকারী বিন্দুটাকে এই পাশেও নিতে পারে, পারে না? বুঝো না কথাটা? দেখো আমি বহির্বিভক্তকারী বিন্দুটা বি এর পাশে রাখছি, এখন যদি কেউ চায় বহির্বিভক্তকারী বিন্দুটাকে সি এর পাশে রাখবে, সেটা সম্ভব কিনা? তো সেটা বোঝার উপায় হচ্ছে, যদি দেখো খেয়াল করে দেখো এসি অনুপাতটা বড় নাকি বিসি অনুপাতটা বড়? এই ক্ষেত্রে এসিটা বড় নাকি বিসিটা বড়? যদি এসি বড় হয়, তো যদি এরকম দেওয়া থাকে, ধরো অনুপাতটা ধরো 3:2 দেওয়া, তার মানে এসি অনুপাত বিসি, খেয়াল করে দেখো এসির মান হচ্ছে 3, বিসির মান হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার এসির মানটা বড়। যদি এসির মানটা বড় হয় তাহলে আমার বহির্বিভক্তকারী বিন্দুটা এই পাশে অবস্থান করবে, আর যদি আমার এসির মানটা ছোট হয়, যদি এরকম হয় যে 2:3 হয়, তার মানে এসির মানটা ছোট, সেই ক্ষেত্রে বহির্বিভক্তকারী বিন্দুটা এই পাশে অবস্থান করবে। বুঝো নাই? তো বইলো, বুঝো নাই? আচ্ছা খেয়াল করো, বহির্বিভক্তকারী বিন্দুটা, এই যে সি যে বিন্দুটা বহির্বিভক্তকারী বিন্দুটা, এই বিন্দুটা আমার এই পাশে হবে নাকি এই পাশে হবে সেটা বুঝবো কিভাবে? একটু খেয়াল করে দেখো,
এই চিত্র দেখলেই বোঝা যায় যে এখানে এসিটা বড় বিসিটা ছোট, বোঝা যায় না? যদি এসি বড় হয় আর বিসি ছোট হয় তাহলে সি বিন্দুটা এই পাশে অবস্থান করবে, আর যদি এসি ছোট হয় বিসিটা বড় হয় তাহলে এইভাবে চিত্র এঁকে দেখো। যদি আমি এই পাশে চিত্রটা আঁকি, ধরো এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে এসি কিন্তু আমার এতটুকু আর বিসি কিন্তু আমার এতটুকু, বুঝছো কিনা দেখো। উপরের চিত্রে খেয়াল করে দেখো আমার এসি বড় বিসি ছোট, আর নিচের চিত্রে খেয়াল করে দেখো এসি ছোট বিসি বড়, বুঝছো কিনা? তাহলে অনুপাতটা দেওয়া থাকবে এরকম এসি অনুপাত বিসি। তাহলে যদি আমার এসি বড় হয় তাহলে আমি ডান পাশে নিব, আর যদি আমার বিসি বড় হয় বাম পাশে নিব। অথবা আরেকভাবে বোঝার উপায় আছে, ধরো এরকম দেওয়া আছে 2:3, কোন পাশে ছোট দেওয়া? অনুপাতটা কি বাম পাশে ছোট দেওয়া নাকি ডান পাশে ছোট দেওয়া? কথা বলো তো, এটা কি বাম পাশে ছোট নাকি ডান পাশে ছোট দেওয়া? কেউ কথা বলো না কে? এই যে এটা হচ্ছে ডান পাশ, এটা বাম পাশ না। আচ্ছা, যে পাশে ছোট দেওয়া থাকবে বহির্বিভক্তকারী বিন্দুটাকে সে পাশে নিবা। যেহেতু এই পাশে ছোট দাও তার মানে বহির্বিভক্তকারী বিন্দুটাকে আমরা এই পাশে নিব। আর যদি এরকম দেওয়া থাকতো 3:2, তাহলে কোন পাশে ছোট? এই পাশে ছোট নাকি এই পাশে ছোট? এই পাশে যেহেতু ছোট, বহির্বিভক্তকারী বিন্দুটা এই পাশে হবে। অর্থাৎ যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতের মধ্যে যেই পাশে ছোট থাকবে বহির্বিভক্তকারী বিন্দুটা আমরা সেই পাশে নিব, বুঝছো কিনা দেখো। এখন বুঝো নাই কেউ? অথবা এমনিও তো বোঝা যায়, ধরো আমি যদি সি বিন্দুটাকে এইখানে নেই তাহলে প্রথম অনুপাতটা বড় হয়, তৃতীয় অনুপাতটা কি হয়? ছোট হয়। আর সি বিন্দুটাকে যদি আমি এই পাশে নেই তাহলে প্রথম অনুপাতটা ছোট হয়, দ্বিতীয় অনুপাতটা কি হয়? বড় হয়। প্রথম অনুপাত হচ্ছে আমার এসি, দ্বিতীয় অনুপাত হচ্ছে বিসি, বুঝো নাই? দেখো বুঝছো কিনা দেখো। আচ্ছা দেখো, আমি একটা ম্যাথ দিই, বুঝতে পারো। আমাকে প্রশ্নে বলছে 1,2 এবং 3,1 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখা যে বিন্দুতে 1:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো। প্রশ্ন বুঝছো? 1,2 এবং 3,1 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখা যে বিন্দুতে 1:2 বহির্বিভক্ত হয়েছে সে বিন্দুর স্থানাঙ্ক বের করো। একটু খেয়াল করে দেখো, ফার্স্টে আমরা এই বিন্দুটাকে এ বিন্দু ধরে নিব আর এই বিন্দুটাকে বি বিন্দু ধরে নিব। তাহলে সেটা আগে এঁকে নেই। দেখো এটা এ বিন্দু, সেটা হচ্ছে 1,2, আর এটা ধরো বি বিন্দু, সেটা হচ্ছে 3,1। এখন একটু খেয়াল করে দেখো, যেহেতু অনুপাতটা এই পাশে ছোট, দেখো 1:2, তার মানে এই পাশে ছোট, তাহলে বহির্বিভক্তকারী বিন্দুটা কি হবে? এই পাশে অবস্থান করবে না? ওকে, তাহলে বহির্বিভক্তকারী বিন্দুটা হবে এখানে, যেটা আমরা সি বিন্দু ধরে নেব, যার স্থানাঙ্ক আমরা বের করব x, y। তাহলে এখানে অনুপাতটা হচ্ছে সিটাকে আমরা কমন, যে বিন্দুটা আমার বহির্বিভক্ত করবে ওই বিন্দুটাকে কমন ধরে আমার অনুপাত বানাইতে হবে। তাহলে একটা অনুপাত হবে এসি আর একটা অনুপাত হবে আমার বিসি, বুঝছো কিনা দেখো। এসির মান দেওয়া আছে 1, বিসির মান দেওয়া আছে 2।
কইছিলা? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আমরা ফার্স্টে হচ্ছে যেহেতু 1:2, তার মানে বাম এই পাশে ছোট, তার মানে বহির্বিভক্তকারী বিন্দুটাকে আমি এই পাশে নিব। আর যখন আমরা অনুপাত বানাবো তখন যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে অথবা যে বিন্দুটা বহির্বিভক্ত করছে ওই বিন্দুটাকে কমন ধরে বানাবো। যেমন আমি এই ক্ষেত্রে বললাম সি বিন্দুটা এ বি রেখাটাকে এসি অনুপাত বিসি তে বহির্বিভক্ত করছে, তাই তো? তাই না? তাহলে এসি অনুপাত বিসি হচ্ছে দেওয়া হচ্ছে 1:2। তাহলে এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তার মানে এসি মানে হচ্ছে এতটুকু, বিসি মানে হচ্ছে এতটুকু। তাহলে সি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক যখন বের করব, উপরে হচ্ছে প্রথমটা মাইনাস হচ্ছে দ্বিতীয়টা, অনুপাতগুলো এইভাবে লিখবো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, নিচেও প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বুঝছো কিনা দেখো। এরপরে 1 কার সাথে লাগানো আছে? এর সাথে লাগানো, তাহলে 1 এর সাথে আমি বি দিব, তো বি এরিয়া কত? 3। 2 কার সাথে লাগানো? বি এর সাথে লাগানো, তাহলে দিব হচ্ছে এর সাথে। বুঝছো কিনা দেখো। অনুরূপভাবে যদি আমরা ওয়াই বের করতে চাই, তাহলে আমরা প্রথম অনুপাত মাইনাস হচ্ছে দ্বিতীয় অনুপাত। বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা মাইনাস করব, আর অন্তর্বিভক্তর ক্ষেত্রে প্লাস করব। তার প্রথম মাইনাস হচ্ছে দ্বিতীয়। 1 কার সাথে লাগানো? লাগানো হচ্ছে এর সাথে, তাহলে 1 এর সাথে গুণ দিব বি এর ওয়াই এর স্থানাঙ্ক। 2 কার সাথে লাগানো? বি এর সাথে লাগানো, তাহলে তার সাথে গুণ দিব এর ওয়াই এর স্থানাঙ্ক। বুঝছো কিনা দেখো। সবাই বুঝছো? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, ও যে কথাটা বলছে দেখো, আমরা অন্তর্বিভক্ত দিয়ে যদি এই ম্যাথটা করি, কিন্তু আমার সেক্ষেত্রে অনুপাত জানা লাগবে। বুঝছো, যদি অনুপাত জানি তাহলে আমরা করতে পারবো। আমি একটা ম্যাথ করাবো এখন, অনুপাত জানলে এটাকে আমি বহির্বিভক্ত অন্তর্বিভক্ত দিয়েও করতে পারতাম। কিভাবে করতে পারতাম সেটা একটু দেখো, আমি দুইটাই দেখাবো। ইফাত কি আসেনি আজকে? কেউ আসো নাই? এটা একটা কমন অঙ্ক। দেখো আমার দেওয়া আছে এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে ফার্স্টে এ আর বি দুইটা বিন্দু নেই আমরা। ধরো এটা আমি এ বিন্দু নিলাম, যার স্থানাঙ্ক হচ্ছে -2,4। বি আর একটা বিন্দু নিলাম 4, -5। এ আর বি যোগ করলাম। খেয়াল করো, প্রশ্নে বলছে এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে দেখো, আমি এ বি রেখাংশটাকে ধরো আমি সি পর্যন্ত বর্ধিত করলাম। এ বি রেখাংশটাকে আমি সি পর্যন্ত বর্ধিত করলাম যেন এ বি ইকুয়াল টু 3BC হয়। খেয়াল করো, এ বি ইকুয়াল টু 3BC যাতে হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ বি ইকুয়াল টু হচ্ছে 3BC। ফার্স্টে আমরা অন্তর্বিভক্ত দিয়ে ম্যাথটা করব, তারপরে বহির্বিভক্ত দিয়ে করব। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, এ বি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে কত? 3। তাহলে এ বি অনুপাত বিসি ইকুয়াল টু হচ্ছে 3:1। তাহলে এখানে একটা এখন আমাকে বের করতে বলছে, দেখো সি বিন্দুর স্থানাঙ্ক কত। তো আমি ধরে নিলাম যে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। এখন একটু খেয়াল করো,
যে অনুপাতটা বের করছি এখানে কমন বিন্দুটা কোনটা বলো তো? সি না তো, এ বি অনুপাত বি সি, বি কমন না? তাহলে এখন দেখো এই বি বিন্দুটা এ সি রেখার ভিতরে অবস্থিত না? দেখো বি বিন্দুটা এ সি রেখার ভিতরে অবস্থিত, তার মানে আমরা বলতে পারবো বি বিন্দুটা এ সি রেখাটাকে অন্তর্বিভক্ত করছে। কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে? 3:1। বুঝছো কিনা দেখো, কত অনুপাতে? 3:1। কেউ ইয়া বুঝছো? তাহলে আমি এ বি মানে কতটুকু এখানে দেওয়া আছে দেখো, এ বি সমান হচ্ছে 3 দেওয়া, দিলাম 3। তানভীর বুঝছো নাকি? আর বিসি সমান দেওয়া আছে 1, দিলাম 1। বুঝছো এটা? তাহলে দেখো অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ কত? 4 না? 4 ইকুয়াল টু কত হবে? অনুপাত গুলার যোগফল উপরেও নিচেও। এবার 3 কার সাথে লাগানো আছে? 3 লাগানো হচ্ছে এর সাথে, তাহলে আমি গুণ দিব সি এরটা দিয়ে। আর এখানে 1 লাগানো আছে হচ্ছে সি এর সাথে, গুণ দিব হচ্ছে এর সাথে। এটা বুঝো নাই? খেয়াল করো, এখানে আমার কিন্তু অন্তর্বিভক্তকারী বিন্দু হচ্ছে বি, তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ কত? এখানে 4। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ ইকুয়াল টু, দেখো অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ ইকুয়াল টু কত জানি আমরা? উপরে অনুপাতগুলা যোগ দিয়ে লিখতাম, নিচেও অনুপাতগুলা যোগ দিয়ে লিখতাম। তারপরে এখন দেখো আমাদের কিন্তু এবার বি নিয়ে কোনো কাজ নাই, কারণ বিটা হচ্ছে আমার অন্তর্বিভক্তকারী বিন্দু। বি নিয়ে আমাদের কোনো কাজ নাই, কাজ হচ্ছে এ আর সি নিয়ে। তাহলে এবার 3 দেখো কার সাথে লাগানো আছে? এর সাথে, তাহলে 3 এর সাথে গুণ দিব সি এর স্থানাঙ্ক দিয়ে। এরপর 1 লাগানো আছে সি এর সাথে, তাহলে তার সাথে আমরা গুণ দিব এরটা দিয়ে। বুঝো নাই? মোট কথা যেটা হচ্ছে আমার অন্তর্বিভক্তকারী বিন্দু বা বহির্বিভক্তকারী বিন্দু, সেটা এখানে ক্যালকুলেশনে আসবে না, এটাকে বাদ দিয়ে হিসাব করব। তাহলে এবার এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব না? তো অজানা শুধু এক্সই, আর কেউ তো অজানা না। পারবো না এটা, নাকি দেখাই দিব? দেখো দেখো এই যে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, তাহলে 4 ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস এর 2, আর নিচে হচ্ছে 4। তাহলে 4 4 16 ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস এর 2, তাহলে 3x ইকুয়াল টু 16 প্লাস এর 2, তাহলে 3x ইকুয়াল টু হবে 18, x ইকুয়াল টু হচ্ছে 3। বুঝছো? x ইকুয়াল টু 6। বুঝা গেছে? এটা পেলাম। এবার আবার দেখো আমরা যদি এবার যদি আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি বের করি, তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি মাইনাসের 5 ইকুয়াল টু হবে উপরে অনুপাতগুলা যোগ নিচে অনুপাতগুলা যোগ। 1 এর সাথে গুণ দিব, 1 যেহেতু লাগানো আছে সি এর সাথে গুণ দিব 4 দিয়ে। 3 লাগানো এর সাথে, তাহলে দিব ওয়াই এর সাথে গুণ। তাই তো? এখান থেকে ক্যালকুলেশন করে ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলবা। বুঝছো কিনা দেখো? বুঝছো এটা? এবার দেখো আমরা এটা তো করছে অন্তর্বিভক্ত দিয়ে, এবার যদি আমরা বহির্বিভক্ত দিয়ে করতে চাই তাহলে কিভাবে করতে হয়? দেখো আমি এসি ইকুয়াল টু কত লিখতে পারবো? এ বি প্লাস বিসি। এসি ইকুয়াল টু লিখতে পারবো এ বি প্লাস বিসি। দেখো এসি মানে এতটুকু, এসি ইকুয়াল টু লিখতে পারবো এ বি প্লাস হচ্ছে বিসি।
এসির জায়গায় এসি রাখলাম। আবার এ বি ইকুয়াল টু দেওয়া আছে, দেখো এখানে 3BC। এ বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3BC, তো আমি এ বির জায়গায় 3BC লিখলাম প্লাস বিসি। এখান থেকে আমরা পাই এসি ইকুয়াল টু হচ্ছে 4BC। তাহলে এখান থেকে দেখো এসি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে 4, মানে এসি অনুপাত বিসি ইকুয়াল টু হবে 4:1। এবার কমন বিন্দু কোনটা বলতো? সি। তাহলে সি বিন্দুটা কি এ বি রেখার ভিতরে নাকি বাইরে? তো বাইরে যেহেতু, তার মানে অবশ্যই বহির্বিভক্ত করছে। তাহলে বহির্বিভক্ত কত অনুপাতে করছে? 4:1। তার মানে এসি সমান হচ্ছে 4, বিসি সমান 1। তাহলে দেখো এসি মানে হচ্ছে এতটুকু, এতটুকু সমান হচ্ছে 4, আর বিসি মানে এতটুকু, এতটুকু সমান হচ্ছে 1। তো আশা করি এখন পারবা। তাহলে দেখো এবার ধরো আমরা বহির্বিভক্তকারী বিন্দুর ভুজ বের করব। তাহলে বহির্বিভক্তকারী বিন্দুর ভুজ এক্স ইকুয়াল টু হবে প্রথম অনুপাত মাইনাস হচ্ছে দ্বিতীয় অনুপাত, নিচেও প্রথম অনুপাত মাইনাস দ্বিতীয় অনুপাত। তাহলে তার সাথে গুণ দিব, 4 লাগানো আছে এর সাথে, গুণ দিব বি এর সাথে, তাই তো? আবার 1 লাগানো আছে বি এর সাথে, গুণ দিব কার সাথে? এর সাথে, তাই তো? এবার যদি আমরা ওয়াই বের করতে চাই, ওয়াই বের করলে উপরে, হ্যাঁ ও 1 এর সাথে মাইনাসের 2 হবে না, ওয়াই দিয়ে দিছি আর কি। তাহলে এখানে হবে 4 মাইনাসের 1, নিচেও 4 মাইনাসের 1। তাহলে 4 এর সাথে কত হবে? মাইনাসের 5 না, আর 1 এর সাথে হবে 4। বুঝছো কিনা দেখো। ক্যালকুলেশন করলে আশা করি পারবা ম্যাথ এটা। পারবা না? আচ্ছা, অনুপাত হচ্ছে যে বিন্দুটা আমার অন্তর্বিভক্ত করবে অথবা যে বিন্দুটা বহির্বিভক্ত করবে ওইটাকে কমন ধরে করব। ধরো আমি যদি বলতাম বি বিন্দুটা এসি রেখার ভিতরে অবস্থিত না, খেয়াল করো বি বিন্দুটা হচ্ছে, তাহলে এই বি বিন্দুটা হবে এসি রেখার অন্তর্বিভক্তকারী বিন্দু। তাহলে আমি যখন অনুপাতটা বের করব তখন বি বিন্দুটাকে একবার এর সাথে নিব, আবার বি বিন্দুটাকে একবার সি এর সাথে নিব। বুঝা গেছে? তাহলে অনুপাতটা হবে এ বি অনুপাত বিসি। এখন যদি আমি সি বিন্দু নিয়ে কথা বলি, সি বিন্দুটা যেহেতু এ বি রেখার বাইরে অবস্থিত, তাহলে সি বিন্দুটা হচ্ছে আমার বহির্বিভক্তকারী বিন্দু। তাহলে এখন এই সি বিন্দুটাকে যখন আমরা অনুপাত দিয়ে হিসাব করব তখন এ এর সাথে একবার সি নিব আর একবার বি এর সাথে সি নিব, তাহলে অনুপাতটা পাবো এসি অনুপাত হচ্ছে বিসি। বুঝছো কিনা দেখো। এখন কথা হচ্ছে আমি একটা, হ্যাঁ বলো। না দেখো আমি আমি তোমাকে বলি যে কোন ম্যাথটা তুমি অন্তর্বিভক্ত দিয়ে করতে পারবা বা বহির্বিভক্ত দিয়ে করতে পারবা। যদি তোমার কাছে অনুপাত জানা থাকে, অন্তর্বিভক্তের অনুপাতও জানো আবার বহির্বিভক্তেরও অনুপাত জানো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারবা। যেমন আমি এই ক্ষেত্রে অন্তর্বিভক্ত করার জন্য যে অনুপাত দরকার সেটাও জানি, আবার বহির্বিভক্ত দিয়ে করতে গেলেও যা লাগবে সেটাও জানি, সেজন্য আমি দুইভাবে করতে পারছি। যদি এরকম হয় শুধুমাত্র একটা ইনফরমেশন জানি আর একটা জানি না, তাহলে তো আমি ইচ্ছা করলে করতে পারবো না। বুঝছো কিনা দেখো। বাকি সবাই বুঝছো? এরপর দেখো আচ্ছা, তোমরা আমার একটা বই দিয়ে দিও, বুঝছো? এভাবে পড়াইতে তো প্রশ্ন লেখা লাগে, ঝামেলা বারবার।
একটা সবাই মিলে একটা কমন বই পিডিএফ মানে নাম দিও কোন বই থেকে করাবো আর কি ওইটা। দেখো বলছে এ আর বি বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে ওয়াই অক্ষ যে অনুপাতে বহির্বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে। তার মানে কত অনুপাতে বহির্বিভক্ত করে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো কিভাবে করি এটা। যখনই অক্ষটকের কথা বলবে তখন তোমার অক্ষ দিয়ে তারপর ম্যাথ করা লাগবে। তো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো প্রথম বিন্দুটা দেখো এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস, তার মানে এই বিন্দুটা হবে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগের উপর যে কোনো একটা বিন্দু ধরো, আমি ধরে নিলাম এটা এই বিন্দুটা হচ্ছে আমার এ, যার স্থানাঙ্ক হচ্ছে 4,3। পরে দ্বিতীয় যে বিন্দুটা সেটা দেখো 3,-2, 3,-2 এটার মান প্লাস, এক্স এর মান প্লাস মানে কোন দিকে, এদিকে, ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে, তার মানে এই চতুর্ভাগে হবে। বুঝছো কিনা দেখো। ধর আমি এখানে নিলাম বি বিন্দুটা, সেটা হচ্ছে 3,-2। কেউ না বুঝলে বলো। এরপরে দেখো আমরা দুইটা যদি যোগ করি, যোগ করে যদি আমি এই রেখাটাকে বর্ধিত করি, যোগ করে যদি আমরা এই রেখাটাকে বর্ধিত করি, তাহলে এই রেখাটাকে ওয়াই অক্ষ আমার কি অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে? আমার কিন্তু এ বি রেখা কিন্তু এতটুকু, এ বি রেখা হচ্ছে আমার এতটুকু, কিন্তু এ বি রেখাটাকে বর্ধিত করলে তারপরে ওয়াই অক্ষ এ বি রেখাটাকে ভাগ করে, তার মানে ওয়াই অক্ষটা এ বি রেখাটাকে বহির্বিভক্ত করছে। হ্যাঁ খেয়াল করো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি জানি। দেখো এই বিন্দুটা যেহেতু আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে তার ভুজ হবে 0, ভুজ হবে 0। আর কোটি তো জানি না, কোটি আমি ধরে নিলাম বি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,বি, বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,বি। এটা বুঝছো কিনা দেখো। বুঝো নাই? তাহলে এই বহির্বিভক্তকারী বিন্দুটাকে ধর আমি সি ধরে নিলাম। তাহলে এবার অনুপাতটা কিভাবে বলবো, একবার এর সাথে কি নিব, সি নিব না, সেটাকে ধর আমি এম ধরলাম। আরেকবার বি এর সাথে কি নিব, সি নিব না, সেটাকে ধর আমি এন ধরলাম। বুঝছো কিনা দেখো। কেউ না বুঝলে বলো। তাহলে আমার এখন আমাকে বের করতে বলছে m/n এর মান কত। তাহলে দেখো কিভাবে বের করি। তাহলে এখন দেখো বহির্বিভক্তকারী বিন্দুর ভুজ কত, 0 না? তাহলে বহির্বিভক্তকারী বিন্দুর ভুজ ইকুয়াল টু হবে উপরে হচ্ছে প্রথম অনুপাত মাইনাস দ্বিতীয় অনুপাত, নিচেও প্রথম অনুপাত মাইনাসের দ্বিতীয় অনুপাত। এবার এম কার সাথে লাগানো আছে, এম লাগানো আছে এর সাথে, তাহলে আমি এম এর সাথে গুণ দিব বি এর এক্স এর স্থানাঙ্ক, এন লাগানো আছে হচ্ছে বি এর সাথে, গুণ দিব হচ্ছে এ এর এক্স এর স্থানাঙ্ক। তাই তো, বুঝো না এটা? তাহলে এবার গুণ কর, গুণ করলে কত হবে, 3m মাইনাসের 4n ইকুয়াল টু হচ্ছে 0 গুণ m মাইনাসের n না? আর গুণ করো, এই যে এরপরে দেখো 3m মাইনাসের 4n ইকুয়াল টু হচ্ছে 0, 3m ইকুয়াল টু হচ্ছে 4n, তাহলে m/n ইকুয়াল টু হচ্ছে 4/3, তাহলে m/n ইকুয়াল টু হচ্ছে 4:3, তাহলে 4:3 অনুপাতে বহির্বিভক্ত করছে।
বুঝছো এটা? ওকে, এরপরে দেখো জানি না আমি তো নিয়েছিলাম। খেয়াল করো, আমরা যদি এটা একটা সামান্তরিক আঁকি, এই সামান্তরিকের এই বিন্দুগুলোকে আমরা বলি শীর্ষবিন্দু। তো এই সামান্তরিকের কয়টা কর্ণ সম্ভব? এই যে এটা একটা কর্ণ সম্ভব, এটা একটা কর্ণ সম্ভব। ধর আমি এটার নাম দিলাম এ বি সি ডি। খেয়াল করে দেখো, আমি যদি বলি এসি কর্ণের প্রান্ত বিন্দু কোনটা? এ বিন্দু আর সি বিন্দু। আমি যদি বলি বিডি কর্ণের প্রান্ত বিন্দু কোনগুলা, তাহলে আমরা বলবো বি বিন্দু আর ডি বিন্দু। বুঝা গেছে? এখন আমাকে প্রশ্নে খেয়াল করে দেখো, বলছে সামান্তরিকের কর্ণের প্রান্ত বিন্দু, ওই যে 3, -4 -6, 5। সামান্তরিকের কর্ণ হচ্ছে দুইটা, প্রত্যেকটা কর্ণের প্রান্ত বিন্দু হচ্ছে দুইটা। প্রত্যেকটা কর্ণের প্রান্ত বিন্দু কয়টা? দুইটা। ধরো এই কর্ণের প্রান্ত বিন্দু হচ্ছে এটা আর এটা, আর এই কর্ণের প্রান্ত বিন্দু হচ্ছে এটা আর এটা। শেষ নাকি? দেখো, তাহলে আমি বলে দিচ্ছে সামান্তরিকের কর্ণের প্রান্ত বিন্দু মানে একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু বলে দিচ্ছে। তাহলে দুইটা লিখে দেখো, 3, -4 আর হচ্ছে এখানে -6, 5। আর দেখো তাহলে কয়টা শীর্ষবিন্দু থাকে? সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু থাকে। তো 4টা শীর্ষবিন্দুর মধ্যে আমি দুইটা অলরেডি পেয়ে গেছি, আর একটা শীর্ষবিন্দু বলে দিচ্ছে -2, -1। তাহলে আমি ধরো এখানে বসালাম -2, -1। এই যে 4 নাম্বার যে শীর্ষবিন্দু, তার স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। বুঝছো কিনা দেখো, একটা সামান্তরিকের কি থাকে বলো? হ্যাঁ বলো বলো। আচ্ছা খায়রুল, তোমার প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, যে কোনো একটা কর্ণ নিলেই হবে। আমরা জানি ওই যে কর্ণের প্রান্তবিন্দু বলতে এখানে দুইটা কর্ণ আছে। আমি যদি বলি এসি কর্ণের প্রান্তবিন্দু, তাহলে এটা আর এটা। আর বিডি কর্ণের প্রান্তবিন্দু বলে এটা আর এটা। যেহেতু প্রশ্নে ডিফাইন করে বলে দেওয়া নাই যে কোন প্রান্তবিন্দু, সুতরাং যে কোনো একটা প্রান্তবিন্দু ধরে নিলেই হলো। তুমি ইচ্ছা করলে বিডি কর্ণের প্রান্তবিন্দুর জায়গায় এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বসাইতে পারবা। আবার যদি ইচ্ছা হয় এসি কর্ণের প্রান্তবিন্দুর জায়গায় বসাইতে পারবা। যেমন আমি 3 নাম্বার শীর্ষবিন্দু হচ্ছে -2, -1। তুমি ইচ্ছা করলে এই জায়গায় বসাইতে পারতা, তারপর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারতা। বুঝছো কিনা? এখন আমাকে বের করতে হবে ডি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, একটা জিনিস কি জানো কিনা,
যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লাস 5-এ পড়ছো। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা 9-10-এ পড়ছো না? মনে আছে নাকি নাই? তাইলে আমরা, আচ্ছা দেখো, তাইলে আমরা যদি এসি কর্ণের মধ্যবিন্দু কোনটা, এটা আবার অনুরূপভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু কোনটা, এটা না? এসি কর্ণের মধ্যবিন্দু আমার ও বিন্দু, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু ও বিন্দু। তাহলে দেখো এসি কর্ণের মধ্যবিন্দু বের করো। মধ্যবিন্দু বের করার সূত্র কি ছিল? এটার ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ দিব, আবার এটার কোটি যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো 3, -6/2, আবার -4, +5/2। এটা কি এসি কর্ণের মধ্যবিন্দু না? এবার দেখো বিডি কর্ণের মধ্যবিন্দু। তো বিডি কর্ণের মধ্যবিন্দু কত হবে? x - 2/2, y - 1/2। বুঝছো কিনা? বুঝো নাই বাকিটা? দেখো মধ্যবিন্দু বের করার সূত্র কি ছিল? ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে আমি যদি এসি এর মধ্যবিন্দু বের করতে চাই, তাহলে এসি এর ভুজ আর সি এর ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ দিব। আবার যদি এর কোটি সি এর কোটি যোগ করে 2 দিয়ে ভাগ দিব। এখন খেয়াল করে দেখো, এসি কর্ণের মধ্যবিন্দু যা বিডি কর্ণের মধ্যবিন্দু সেম না? দেখো, তাহলে আমরা এসি কর্ণের মধ্যবিন্দুর ভুজ আর বিডি কর্ণের মধ্যবিন্দুর ভুজ কি হবে? সমান হবে না? তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে x - 2/2 = হচ্ছে 3 - 6/2। এখান থেকে সমাধান করে কিসের মান বের করে ফেলবা? x এর মান বের করে ফেলবা। আবার এটাও লিখতে পারবা যে y - 1/2 = হচ্ছে -4 + 5/2। তাহলে এই দুইটা সমাধান করলে আমরা চতুর্থ শীর্ষবিন্দু পেয়ে যাব। আশা করি বাকিটা করায় দিতে হবে না, এটা পারবা। পারবা না? আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা ভর কেন্দ্রে যাব, ত্রিভুজের ভর কেন্দ্র। ভর কেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমাগুলা যে বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের মধ্যমাগুলা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি ভর কেন্দ্র। আর মধ্যমা কাকে বলে? ধরো এটা একটা ত্রিভুজ, এই আচ্ছা দেখো, ধরো বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম ডি। তাহলে এ বিন্দু আর ডি বিন্দু যোগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো মধ্যমা। আবার ধরো এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে বি বিন্দু আর ই বিন্দু যোগ করলে যেটা পাবো সেটাও মধ্যমা। আবার ধরো এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার এফ, তাহলে সি বিন্দু আর এফ বিন্দু যোগ করলে যেটা পাবো সেটাও মধ্যমা। বুঝছো কিনা? দেখো, মধ্যমা হচ্ছে কোনো একটা শীর্ষ বিন্দু আর তার ঠিক বিপরীত বাহুর মধ্যবিন্দুগামী যে সরল রেখাটা, কি বললাম? কোনো একটা শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক যে সরল রেখা সেটাকে আমরা বলি মধ্যমা। আর মধ্যমাগুলা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি ভর কেন্দ্র। বুঝছো কিনা? তো এখন ভর কেন্দ্রকে আমরা নর্মালি জি দিয়ে দেখাই। ধরো এ বিন্দুর স্থানাঙ্ককে আমি x1 y1 ধরলাম, বি বিন্দুর স্থানাঙ্ককে ধরো আমি x2 y2 ধরলাম, সি বিন্দুর স্থানাঙ্ককে ধরো x3 y3 ধরলাম। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে, ধরো ভর কেন্দ্রের স্থানাঙ্ক জি = আমি ধরে নিলাম x, y। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে সবগুলার ভুজ যোগ ভাগ হচ্ছে 3, y = হবে শীর্ষবিন্দুগুলার কোটি গুলার যোগফল ভাগ হচ্ছে 3।
বুঝছো কিনা দেখো কি করলাম, যে ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলা যোগ করে 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমি ভর কেন্দ্রের ভুজ পেয়ে যাব। আর ত্রিভুজের শীর্ষবিন্দুগুলার কোটিগুলা যোগ করে 3 দিয়ে ভাগ দিলাম, ভর কেন্দ্রের কোটি পেয়ে যাব। বুঝছো এটা? এখন একটু খেয়াল করে দেখো, ধরো আমার কি দেওয়া আছে, ভর কেন্দ্র দেওয়া আছে আর দুই ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমি একটা ম্যাথ করি, দেখো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম যে ত্রিভুজের, আমরা জানি কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষ থাকে, এই তিনটা শীর্ষের মধ্যে দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে বের করতে বলছে ত্রিভুজের অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। বুঝছো এটা? ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে বের করতে বলছে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো আমি অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে x, y ধরে নিলাম। তাহলে এখন দেখো, ভর কেন্দ্রের ভুজ ইকুয়াল টু হয় তিনটা শীর্ষবিন্দুর ভুজের যোগফল ভাগ হচ্ছে 3, তাই তো? তাহলে এইখানে থেকেই তো আমি x এর মান বের করতে পারবো। x মানে হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। আর ভর কেন্দ্রের কোটি হবে তিনটা শীর্ষবিন্দুর কোটির যোগফল ভাগ হচ্ছে 3। তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলেই তো আমরা x আর y এর মান পেয়ে যাব, পাবো না? এটা তো নর্মাল জিনিস, বাকিরা পারবে না? তানবিরা আছে নাকি চলে গেছে? আর বুঝছো এটা? আমি তো হচ্ছে ইফাতের প্রতিবেশী হব কয়েকদিনের ভিতরে। ইফাত কি আছে নাকি নাই আমার প্রতিবেশী? না, আমি তোমার ওই সায়েন্স ল্যাবের ওইদিকে বাসা নিবো আর কি। দেখো, আর একটা ম্যাথ দেখো, এটা লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের। এখন দেখো, এই ম্যাথটা হচ্ছে এরকম, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এগুলা বইয়ে পাবা, না পাইলে আমাকে দিও, আমি বলে দিব না কোন কোন, কারো বই ছবি তুলে দিও আমাকে। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বলে দিছে ত্রিভুজের যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে t1 + t2 + t3 = 0। বুঝছো কিনা দেখো, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এই ত্রিভুজের ভর কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে t1 + t2 + t3 = 0। এখন একটু আমাকে বলো, যেহেতু বলছে ভর কেন্দ্রটা আমার x অক্ষের উপর অবস্থিত, তাহলে ভর কেন্দ্রের y এর স্থানাঙ্ক কত হবে? 0 না?
হ্যাঁ, তাহলে এই জিনিসটা কাজে লাগাবো আমরা। তাহলে আমরা ভর কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক ইকুয়াল টু কত হবে বলো তো? 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 ভাগ 3 না? বুঝছো কিনা দেখো। এরপর আমি ধরো এখান থেকে এখানে লিখলাম, তাহলে এখান থেকে আমরা পাবো 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 ইকুয়াল টু কত? 0 না? 3 এই পাশে আসলে 3 0 0। এখান থেকে আমি যদি 2a কমন নেই তাইলে পাই t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আলটিমেটলি t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু হচ্ছে 0। এটাই তোমাকে প্রমাণ করার জন্য বলছে। বুঝছো কিনা দেখো। অঙ্ক আচ্ছা দেখো, পরের চ্যাপ্টার একটু দেখাই দিই। এটা হচ্ছে আমাদের 3.2 শেষ হলো, হচ্ছে 3.3। দেখো আজকে ভালো লাগতেছে না? কেন, এটা প্রবলেম তোমার? আচ্ছা পরে, আচ্ছা অল্প দেখাবো, একটু দেখাবো। হ্যাঁ, পরীক্ষা না। আচ্ছা দেখো, ধরো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানি, ধরো x1 y1। তারপরে ধরো তো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানলে তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম দেখো। ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ইকুয়াল টু হবে হাফ, আমি যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করব। ধর আমি এই বিন্দু থেকে স্টার্ট করে আবার ঘুরে আবার এখানে আসবো। খেয়াল করো, এখান থেকে স্টার্ট করব, এখানে যাব, এখানে যাব, আবার এখানে আসবো। তাহলে দেখো ফার্স্টে আমি এ থেকে শুরু করলাম, x1 y1। তারপরে ধরো বিতে গেলাম, সেটা হচ্ছে x2 y2। তারপর সিতে গেলাম x3 y3। তারপরে আবার এতে ফেরত আসবো, তাইলে হবে x1 y1। বুঝছো কিনা দেখো। কারো কারো মনে এরকম কোশ্চেন আসে যে আমার তো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, তাহলে আবার দেখো আমি এ কে কিন্তু দুইবার লিখছি। এ কে ফার্স্টে একবার লিখছি, আবার লাস্টে একবার লিখছি। কেন লিখছি দেখো, দেখো আমি ফার্স্টে এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে আসলাম, তাহলে কি ত্রিভুজ পূর্ণ হলো? ত্রিভুজ তো পূর্ণ হলো না। ত্রিভুজ যদি পূর্ণ করতে হয় আবার এতে যেতে হবে। খেয়াল করো, ফার্স্টে এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে ত্রিভুজ কি পূর্ণ হলো? ত্রিভুজ যদি পূর্ণ করতে হয় তাহলে আবার সি থেকে কোথায় যেতে হবে? এতে যেতে হবে না? বুঝো নাই? সেই জন্য যে বিন্দু থেকে আমি স্টার্ট করছি ওইখানটাকে দুইবার লেখা লাগছে। তুমি যদি বি থেকে স্টার্ট করো তাহলে ফার্স্টে বি বিন্দু লিখবা, তারপরে সি বিন্দু লিখবা, তারপরে এ বিন্দু লিখবা, আবার বি বিন্দু লিখবা। তুমি যদি সি থেকে স্টার্ট করো ফার্স্টে সি, তারপরে এ, তারপরে বি, তারপরে আবার সি। বুঝছো কিনা? অর্থাৎ যেখান থেকে স্টার্ট করবা ঘুরে আবার ওইখানে আসতে হবে, না আসলে তো সাইকেল পূর্ণ হবে না, আর সাইকেল পূর্ণ না হলে ত্রিভুজ পাবো না। ধরো তুমি ফার্স্টে এ থেকে বিতে গেলা, বি থেকে সিতে গেলা, তাহলে তো আর ত্রিভুজ পাবো না। ত্রিভুজ যদি পেতে হয় তাহলে সি থেকে আবার এতে যেতে হবে, যার কারণে আমার তিনটা বিন্দু থাকা সত্ত্বেও এখানে আমি চারটা বিন্দু লিখছি। বুঝছো কিনা দেখো। বুঝছো? এরপরে দেখো এবার হচ্ছে আমরা কিভাবে লিখবো হাফ। এটা 9-10ই দেখছো, এই যে এটা গুণ দিব, এটা গুণ দিব, এটা গুণ দিব, গুণ দিয়ে কি করব? যোগ করব। এটা গুণ দাও, গুণ দিলে দেখো হাফ x1 y2 প্লাস
x2y3 প্লাস x3y1 এত লেখার পরে লিখবো, লিখে একটা মাইনাস দিব। এরপরে উল্টা এবার হচ্ছে এইভাবে, এভাবে করলে কি হবে, x2y1 তারপরে x3y2 তারপরে x1y3। বুঝছো কি না? বুঝছো এটা? এবার যদি আমরা নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কিভাবে করবো দেখো। নির্ণায়কের সাহায্যে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, নির্ণায়কের সাহায্যে যদি আমরা বের করতে চাই তাহলে কি করব দেখো, এ বরাবর এক্স এর স্থানাঙ্কগুলো লিখবো, এ বরাবর ওয়াই এর স্থানাঙ্কগুলো লিখবো, আর এখানে 1 লিখবো। দেখো তাহলে হ্যাঁ x1 y1 সরি x1 তারপরে ধরো x2 তারপরে হচ্ছে x3, আর এই পাশে হচ্ছে y1 y2 y3, আর এক্ষেত্রে হচ্ছে সূত্রের 1। নির্ণায়ক কি মনে আছে নাকি দেখাই দিব একটা? দেখো, তো নির্ণায়কের বিস্তার করার নিয়ম হচ্ছে এটাকে আমরা প্লাস ধরবো, এটাকে মাইনাস, এটাকে প্লাস। এখন খেয়াল করে দেখো, হাফের জায়গায় হাফ থাকবে। যখন আমি x1 নিব তখন এটাও বাদ, এটাও বাদ। খেয়াল করছো কিনা দেখো, যখন আমরা x1 নিলাম, x1 এর সামনে প্লাস আছে এই জন্য আমি এখানে প্লাস দিব, x1 এর উপরে দেখো প্লাস আছে এই জন্য প্লাস দিলাম। তার মানে x1 যখন নিব এটা বাদ, এটা বাদ, বাকি থাকে হচ্ছে এটা। এটা আর এটা গুণ দিব, এটা আর এটা গুণ দিব, তাহলে y2 আর 1 গুণ দিলে আলটিমেটলি হচ্ছে y2 পাবো। তারপর সূত্রের মাইনাস 1 আর y3 গুণ দিলে আমরা y3 পাবো। তারপরে দেখো y1 এর উপর হচ্ছে মাইনাস আছে, তাহলে আমরা এখানে মাইনাস নিব হচ্ছে y1। এরপরে খেয়াল করে দেখো, তো y1 যখন নিব এটা বাদ আর হচ্ছে এটা বাদ, তো বাদ গেলে বাকি থাকে হচ্ছে, তাহলে x2 আর 1 গুণ দিলে হচ্ছে x2, তারপরে মাইনাস 1 আর x3 গুণ দিলে হচ্ছে x3। বুঝছো এটা? তারপর 1 এর উপরে প্লাস আছে, দিলাম প্লাস 1। এবার যখন 1 নিব তখন এটা বাদ আর এটা বাদ, তাহলে থাকে হচ্ছে x2y3 মাইনাস x3y2। বুঝছো কিনা দেখো। দেখো একটা অঙ্ক করে আজকে শেষ করাই দিব। দেখো পরীক্ষা কবে তোমার? কালকে ম্যাথ পরীক্ষা। দেখ দেখো ফার্স্টে আমাকে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না। তো এই ক্ষেত্রে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ইকুয়াল টু হবে, আমরা যদি নির্ণায়কের সাহায্যে করি তাহলে মাইনাসের 3 5, মাইনাসের 2 9, মাইনাসের 1 1 1। বুঝছো কি না? পারবা না এটা? এরপরে যেটা বলছে
বি থেকে সি এর উপর লম্ব টানতে বলছে। বি থেকে আমরা ধরো সি এর উপর লম্ব টানবো, বি থেকে সি এর উপর লম্ব টানবো, বি থেকে সি এর উপর ধরো বিডি লম্ব টানলাম। এখন এই বিডি লম্বের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলছে। বুঝছো কিনা দেখো, প্রশ্নে বলছে বি থেকে সি এর উপর লম্ব টানবো এবং ওই লম্বের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করার জন্য বলছে। বুঝছো এটা? এখন দেখো আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল জানি, ত্রিভুজের ক্ষেত্রফল তো অনেকভাবে বের করা যায়। তো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জানি না? তাহলে এখানে ভূমি কত, এসি হচ্ছে ভূমি আর বিডিটা হচ্ছে কি উচ্চতা না? এই যে লম্বটাকেই তো আমরা উচ্চতা ধরি, লম্ব যেটা আছে সেটাকে আমরা উচ্চতা ধরি। তাহলে এখানে হচ্ছে বিডি লম্ব আর এসি হচ্ছে উচ্চতা। কেউ না বুঝলে বলো, বাকিরা বুঝো নাই? তাহলে এখন খেয়াল করে দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব না? এটা এখানে বসায় দিই, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যেটা পাবো সেটা এখানে বসায় দিব। এখন আমার দরকার হচ্ছে বিডি এর মান, তাহলে আমার এসির মান লাগবে না? এসির মান দেখো, আমি এ বিন্দু জানি, সি বিন্দু জানি, এসির মান বের করতে পারবো। দেখো, হ্যাঁ, এ সি ইকুয়াল টু হবে কত, √/-3 -5 হোল স্কোয়ার প্লাস -2 +8 হোল স্কোয়ার। তাহলে এসি পেয়ে গেলাম। আর ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এখান থেকে আমরা নির্ণায়কের সাহায্যে বের করে ফেলব। দেখো এ বি সি এর ক্ষেত্রফল আমরা জানি, এসিটা আমরা এখান থেকে বের করে ফেললাম, বাকি আছে বিডি, বিডিটা বের করে ফেলবো। বোঝা গেছে? এখন যদি বলে এ থেকে বিসি এর উপর লম্ব টানতে, ধর আমি এফ লম্ব টানলাম, তাহলে ভূমি হবে তখন বিসি, উচ্চতা হবে এফ। কি বললাম? এ থেকে যদি আমি বিসি এর উপর লম্ব টানি, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হবে আমার বিসি, উচ্চতা হবে এফ। এখন যদি বলে সি থেকে এ বি এর উপর লম্ব, তাহলে সি থেকে এ বি এর উপর যদি আমি লম্ব টানি, সেটা ধর আমি ই আঁকলাম, তাহলে সিটা হচ্ছে আমার লম্ব আর এ বিটা হবে তখন ভূমি। না বুঝলে বলো? বুঝো নাই? বাকিরা বুঝছো? বুঝছো কিনা এটা? আচ্ছা, আমি আরেকটু কিছু জাস্ট হচ্ছে তোমাদেরকে ধারণা দিয়ে দিই, তোমরা নিজেরা চেষ্টা করবে আর কি, বেসিকটা আমি বলে দিই। না পারলে আমি করাই দিব, সমস্যা নেই, জাস্ট ধারণাটা দিয়ে দিই। আচ্ছা দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম যে এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে। এ বিন্দু হচ্ছে 4,0, 4,0 মানে মূল বিন্দু থেকে আমি 4 ঘর আসবো, এটা। আর আরেকটা বি বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে 0,3, এটা তো লিখতে পারবো না। 4,0 মানে কি, এক্স অক্ষ বরাবর 4 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর কোনো কিছু যাব না। বুঝো নাই? খেয়াল করো, এখন আমাকে বলছে এ আর বি এর সমত্রিখণ্ডক বিন্দু কয়টা হবে? হ্যাঁ, দুইটা। এ আর বি এর সমত্রিখণ্ডক বিন্দু আর মূল বিন্দু মিলে কি একটা ত্রিভুজ গঠন করে না? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। না বুঝলে বলো?
তাহলে এখন মূল বিন্দু তো জানি 0 0, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক লাগে, যে তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠিত হবে তাদের স্থানাঙ্ক লাগে। তো মূল বিন্দু আমি অলরেডি জানি, আর সমত্রিখণ্ডক বিন্দু কিভাবে বের করতে হয় আগের দিন শিখাইছি। তাহলে এই পি বিন্দু বের করবা, কিউ বিন্দু বের করবা, আর মূল বিন্দু তো জানোই। তারপর নির্ণায়কের সাহায্যে হোক আর যেভাবে হোক ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবা। বুঝো নাই? খেয়াল করো, প্রশ্নে বলছে এ আর বি এর সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দু, এ আর বি এর সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দু মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে। তাহলে এ আর বি এর সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? দুইটা না? তাহলে দুইটা বিন্দু হচ্ছে পি আর কিউ। তাহলে এই দুইটা সমত্রিখণ্ডক বিন্দু মূল বিন্দুর সাথে কি এ ত্রিভুজটা গঠন করে না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমার বের করতে হয় তাহলে কি কি লাগবে? মূল বিন্দু লাগবে, আর এই দুইটা সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক লাগবে, তাই তো? এটা পারবো না? সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কেমনে বার করে শিখাইছি না? খাই ফেলছো? দেখো শিখাইছি, ছিল এরকম না যে ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা পি, এটা হচ্ছে কিউ। সমত্রিখণ্ডক বিন্দু মানে কি এতটুকু এতটুকু, এই তিনটাই সমান না? কথা শোনো না? কথা শোনো না নাকি? আচ্ছা দেখো, সমত্রিখণ্ডক বিন্দু কি ভুলে গেছো? সমত্রিখণ্ডক বিন্দু মানে কি খেয়াল করো, এটা আমি আবার একটু দেখাই দিই। সমত্রিখণ্ডক বিন্দু খায় ফেললে কেমন হবে? ধরো এ এ বিন্দু আর বি বিন্দু, এটা এটা ধরো আমার 4,0 আর এটা হচ্ছে 0,3। এটা সমত্রিখণ্ডক বিন্দু হবে দুইটা, একটা বিন্দু ধরো আমি পি ধরলাম আর একটা বিন্দু ধরো কিউ ধরলাম। সমত্রিখণ্ডক বিন্দু মানে কি? এই যে এ পি, পি কিউ আর বি কিউ সমান না? সমত্রিখণ্ডক মানে সমান তিন ভাগ। তাহলে আমরা জানি কোন একটা রেখাকে দুই ভাগে ভাগ করতে হলে বিন্দু দরকার হয় একটা, আর কোন একটা রেখাকে দুই ভাগে ভাগ করতে হলে বিন্দু দরকার হয় দুইটা। তাহলে দেখো এ বি রেখাটাকে পি আর কিউ বিন্দু তিনটা ভাগে ভাগ করছে। তো যেহেতু বলছে সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে তিনটা খণ্ডের দৈর্ঘ্যই সমান হবে। তার মানে এ পি, পি কিউ আর বি কিউ সমান হবে। তার মানে আমি এ পি সমান যদি 1 ধরি, তাহলে পি কিউ সমানও আমার 1 ধরা লাগবে, বি কিউ সমানও 1 ধরা লাগবে। এখন আমি যখন পি বিন্দুর স্থানাঙ্ক বের করব তখন ধরে নিব কিউ নাই। কিউ যদি না থাকে, এ থেকে পি যদি 1 হয়, পি থেকে বি কত হবে? 2 হবে না? হ্যালো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। খেয়াল করো, তাহলে এবার পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি আলফা ধরি, আলফা ইকুয়াল টু কত হবে? 1 প্লাস এর 2, নিচেও কত? 1 প্লাস এর 2। 1 কার সাথে লাগানো আছে? এর সাথে গুণ দিব বি এরটা, এটাই তো নাকি? তাহলে বিটা যখন যদি আমি পি বিন্দুর স্থানাঙ্ক বিটা ধরি, তাহলে 1 প্লাস এর 2, নিচেও 1 প্লাস এর 2। 1 এর সাথে গুণ হবে কি 3, আর 2 এর সাথে গুণ হবে 0। না বুঝলে বলো? আবার যখন আমরা কিউ বিন্দু বের করব তখন ধরে নিব পি বিন্দু নাই, তাহলে তখন এটা হবে 2 আর এটা হবে 1, তাই তো? আর এটা করাই দিব না, এটা পারবা নিজেরা, বুঝছো এটা? ওকে ঠিক আছে, তাহলে পরীক্ষা দাও, আর পরে যেতাম না, ঠিক আছে? ওকে ঠিক আছে। আর তিনটা রেখা দেখো, যদি বলে সমরেখা হওয়ার শর্ত, যদি সমরেখা মানে কি একই রেখায় অবস্থিত, একটু দেখাই দিই। দেখো সমরেখা মানে হচ্ছে একই রেখায় অবস্থিত। ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এই তিনটা বিন্দু যদি আমার একই রেখায় অবস্থিত হয়, তাহলে তিনটা বিন্দু দ্বারা কি কোনো ত্রিভুজ গঠন করা যাবে? তাহলে যদি বলে দেখাও যে তিনটা বিন্দু সমরেখ, তার মানে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে।
তার মানে এই যে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ